আসসালামু আলাইকুম। ফারাজ অনবের বাও 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 বলেন ভাইয়া, ভাই এই বলেন লেখাটা বাও লিখে ভাই। যাবেন। শোনেন ভাই, সরি ভাই, আমি বলছি, আমি এই লেখাটা লিখছি আমি ভাই। কিচ্ছু বোঝা যায় না ভাই, আপনি কি বলতেছেন কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলেন। এখন বুঝতেছেন কথা? বুঝতেছেন? না বুঝতেছি না ভাই, একটু ক্লিয়ারলি বলেন। এখন বুঝতেছেন কথা? দাঁড়ান দেখি, আপনার আপনার মাইক্রোফোনও তো ঠিক আছে, ভাই এখন বুঝতেছেন? খুব লো, আপনার সাউন্ডটা খুবই লো। দাঁড়ান দেখি, দাঁড়ান এক ও second। আচ্ছা ঠিক আছে বলেন। আচ্ছা, আমি এই লেখাটা লিখে যাতে আমি 3 ঘন্টা ধরে ভাই আমার গ্রুপের মধ্যে একটু আমাকে অ্যাড দেয় না, আহারে, বুঝছেন? আবার আমি আপনি আমি ভাই তো, আমি তো ভাই আসিফ ভাই তো র্যান্ডমলি যুক্ত করে, আমি তো আর যুক্ত, আমি তো আর ইসে ছিলাম না। সো 3 ঘন্টা ধরে বসে আছেন, ওইটা ওইটা হচ্ছে আসিফ ভাইরই বলতে পারেন, আমার এখানে কিছু ইয়ে নেই। বলেন ভাই। পাওয়ার ব্যাংক লাগাই তারপর আমি 3 ঘন্টা ধরে আমি ইয়া করতেছি। আরে ভাই বলেন, বুঝছি এখন, ঠিক আছে সরি, আপনি 3 ঘন্টা বসে আছেন, সরি, বলেন টপিকে চলে আসেন। ইয়া ভাই কথা বলেন। ভাই, এখন আমি আমারে সবাই বলতেছে ভাই দূর, যে তিন ভাই, ঘন্টা ধরে আপনি বসে আছেন, 3 ঘন্টা ধরে আপনি ব্যাকে বসে আছেন, আপনি আপনি মাথায় ফিক্স করেন আপনি কি বলবেন না বলবেন। জি ভাই, ভাই আমার মাথা আমি তাড়াতাড়ি ভুলে যাই, কি মনে থাকে না। আরে আচ্ছা সরি, ঠিক আছে বলুন ভাই। আপনারা আপনারা এখন বলতেছেন যে গড এক্সিস্ট করে না। যারা আমরা সায়েন্টিস্ট কখনোই বলিনি গড, আমরা এখন কেন আমরা কখনোই বলিনি ভাই গড এক্সিস্ট করে না। আচ্ছা, তাইলে 50% গড শিওর আর গড এক্সিস্ট করলেও করতে না পারে। ভাই 50%, না ভাই 50% গড এশিওর এই কথা আমরা কখনো বলি নাই। তাইলে তাইলে মূলত আপনারা মানে সিউরিটি কি, মানে গড এক্সিস্ট করে নাকি করে না, মানে কোনটা? গড এটা এক্সিস্ট করে এরকম, ভাই আপনার ইসের অবস্থা খুব খারাপ ফারাজ অর্ণবের বাও, বাও ভাই আপনার মাইক্রোফোন অবস্থা খুব খারাপ। আপনি আমাদের লাইভগুলো আবার দেখেন ফারাজ ভাই, মানে বাও ভাই আপনি আমাদের লাইভগুলো আবার দেখেন। আপনি যদি এই বিষয়টা না ধরতে পারেন তাহলে সমস্যা। এটা আমরা প্রতিদিনই বলি যে আমাদের অবস্থানটা কি, নতুন কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু 3 ঘন্টা ওয়েট করতেছেন আমি আপনাকে বলে দিই। আম, আম, আমরা আমাদের পজিশনটা হচ্ছে অ্যাগনস্টিক এথিজম। অ্যাগনস্টিক এথিজম মানে কি, যে সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো জ্ঞান দাবি করতেছে না। আমি বলতেছি না সৃষ্টিকর্তা সম্পর্কে আমি জ্ঞানী, এটা বলতেছি না। আমি যেটা বলতেছি যে সৃষ্টিকর্তার যেহেতু কোনো প্রমাণ নাই, কি নাই, সৃষ্টিকর্তার অস্তিত্বের সম্পর্কে যেহেতু কোনো প্রমাণ নেই, এই জন্য আমরা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি না, সৃষ্টিকর্তার অস্তিত্বতে বিশ্বাস করি না। দ্যাটস ইট। যখন আমরা প্রমাণ পাবো তখন বিশ্বাস করবো, যতক্ষণ প্রমাণ পাবো না এটাতে বিশ্বাস করাটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস। প্রমাণ ছাড়া ঈশ্বরে বিশ্বাস করা যে কোনো কিছুতেই, ঈশ্বর বলেন যে কোনো কিছুতে, প্রমাণ ছাড়া বিশ্বাস করাটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস। যেহেতু আমি ঈশ্বরের সপক্ষে, এই অস্তিত্ব সপক্ষে কোনো প্রমাণ পাই না, এই জন্য ঈশ্বরে আমি বিশ্বাস করি না। বুঝে গেছেন বাবু ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, ইসলামে যদি ঈশ্বর সম্পর্কে বিশ্বাস না করেন, তাইলে আপনি এত মানে সবাইকে অপমানমূলক কথা বলতেছেন কেন? এত জঘন্য জঘন্য কথা বলতেছেন কেন? যখন আচ্ছা কথা ভাই, বলতেছি কেন তারা ডিজার্ভ, যখন কথা বলতেছে এই জন্য কারণ তারা ডিজার্ভ করে। আচ্ছা আপনার মাইক্রোফোনের ভাই খুবই খুবই সমস্যা, খুবই সমস্যা ভাই, আপনার মাইক্রোফোনে খুব বেশি সমস্যা। আচ্ছা যখন ভাই, কথা আমাকে এই জন্য বলতে বলতেছি ভাই, বলতে দিব, কিন্তু বলতেছেন। আপনার মাইক্রোফোনে তো সমস্যা। আপনি তো আমাকে একটা প্রশ্ন করলেন না যে আপনি যখন কথাটা কেন বলতেছেন। ভাই প্রশ্নটা শেষ হয়নি তো, আমার প্রশ্নটা বলতে দেন ভাই। থামাইন আচ্ছা না, ঠিক আছে বলেন ভাই। থামাইল ভাই, আমার মনে থাকে না, আমি বারবার থামাই না, হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ধরেন আপনি কিছুই মানেন না, আপনি যুক্তি আপনার কাছে যদি এভিডেন্স থাকে তাহলে আপনি মানেন। তো আপনি তো সবাইকে মানে এত অপমান করেন কেন, এত ইয়া করেন কেন? আচ্ছা, আপনি নবীর সম্পর্কে আপনি এত খারাপ খারাপ ইয়া করেন কেন? আর নবী আসার আগে আইএমএ জাহিলিয়াতের যুগ ছিল, আপনি হয়তো আপনি জানেন কি জানি না জানি না, কিন্তু এটা আমি শিওর হয়ে আপনারা বলছি, নবী আসার আগে আইএমএ জাহিলিয়াতের যুগ ছিল, এত খারাপ যুগ ছিল ভাই। মানে ঘরে ঘরে মানে চুরি খুন ডাকাতি, মানে একজনের বউ আরেকজনের বউরে মনে করেন মানে প্রকাশ্যে নিয়ে ফেলছে, প্রকাশ্যে মনে করেন মানে জীবন্ত অবস্থা কবর কবর দিছে। তো নবী জন্মের পরে এগুলা মনে করেন মানে শেষ করে বিলুপ্ত করে দিছে নবী, মানে এগুলা এই আইএমএ জাহিলিয়াতের যুগটারে এটা মনে করেন এটার সাথে যুদ্ধ যুদ্ধ করে মানে শেষ করে ফেলছে। তো এই কাজটা কি নবী ভালো করে নাই? তো এই ভালো কাজটা আপনি আপনি নবীর যে কাজটা ভালো করছে, তো এগুলো আপনি বলেন না কেন? নবীর ভালো দিকগুলো আপনি বলেন না কেন? নবীর খারাপ দিকগুলো খালি বলেন। গড এক্সিস্ট করে কি করে না এটা পরের কথা, আপনি নবীর খারাপ দিকগুলো আপনি বেশি বেশি বলতেছেন। নবী যে ভালো কাজগুলো আচ্ছা করছে এগুলো তো আপনার আপনার ভালো কথা কি উচিত। শেষ হয়েছে বাবা ভাই? কথা কি শেষ হয়েছে? কোনো প্রশ্ন কি শেষ হয়েছে? আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? আচ্ছা জি, আরেকটা প্রশ্ন আছে, আপনি বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার প্রশ্নটা একটু একটু পাশে রেখে আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি কি ভাই কোনোভাবে মাইন্ড করেন আমি আপনাকে ছোট করে, আমি আপনার আমি মানুষ আমার ধর্ম আমি মানুষ হিসেবে আমি আপনি আমাকে করেন, আমি একটু আপনাকে একটু রেসপেক্ট করি, আমি ধর্ম। একটু শুনেন বা ভাই, ভাই একটু শুনুন, একটু শুনুন ভাই। আমি আম, একদম সত্যি কথা বলতেছি, আপনাকে ছোট না, আপনাকে ছোট করে না কাউকে ছোট করে আমি কথাটা বলতেছি। আপনি কি ভাই মানে শারীরিকভাবে বা মেন্টালি একটু অসুস্থ আছেন? মানে আপনি কি মানে
কোনো প্রবলেম ভাই, ফেস করতেছেন আপনি? যদি রাস্তায় কথা বলে তাহলে ভাই আমার থামাই দেয়। ওই লাইভে আমি মনে করেন আমার কথা বলতে দেয় নাই আমাকে। আসিফ ভাই মনে করেন আমার কথার মাধ্যমে ভাই সমস্যা নেই, বাট আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি, আচ্ছা আপনার হয়তো কথা একটু মিট করতে চাই, আপনি কি মানে শারীরিক বা মানসিক ভাবে কি অসুস্থ? না অসুস্থ না। আচ্ছা ঠিক আছে। যদি অসুস্থ না হয়ে থাকে তাহলে আমি আপনার সাথে কথাটা শুধু সামনে আগাইতে পারি। বাবু আপনি পড়াশোনা করেছেন কতদূর ভাইয়া? এই যে এখন আপনি কিন্তু মানে আমার অন্য কথা বলেন। জেনুইনলি আমি আপনাকে অপমান করার জন্য বলতেছি না। আমি আপনার অবস্থাটা বুঝে শুনে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি পড়াশোনা করেছেন কতদূর? আমি যদি আপনাকে অপমান করি আমি আজকে থেকে আর লাইভে আসবো না। বলেন আপনি পড়াশোনা করছেন কতদূর? জেনারেল লাইনে পড়াশোনা করতেছি, অনার্স ফার্স্ট ইয়ার সোসিওলজিস্ট নিয়ে। আমি এখনো ভাই ঠিক আছে, অনার্স ফার্স্ট ইয়ার সোশ্যালজি, তাহলে আপনি পড়াশোনা করছেন, তাহলে আপনি সোশ্যালজি নিয়ে পড়ছেন, পড়াশোনা করতেছেন, খুব ভালো চালাইতেছেন। এনিহাউ ভাই, আপনি যেহেতু সোশ্যালজির স্টুডেন্ট আপনার এটা ভালো বুঝার কথা। আচ্ছা ভাই, দেখেন নবীর সময়ের আগে যে আয়ামে জাহিলিয়াত ছিল, হ্যাঁ, যে অনেক 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 খারাপ অবস্থা ছিল, অনেক বেশি খারাপ অবস্থা ছিল, এটা আপনি কোথা থেকে পড়েছেন ভাইয়া? জি, ইতিহাস থেকে এটা আপনি এই তথ্যটা আপনি ইতিহাস থেকে পড়ছেন? আপনি কি এটা ইন্ডিপেন্ডেন্ট কোনো ইতিহাস থেকে পড়েছেন বাবু ভাই? আপনি কি এটা ইন্ডিপেন্ডেন্ট কোনো ইতিহাস থেকে পড়েছেন যে যেখানে যেটা শুধু মুসলিমদের দ্বারা না অমুসলিমদেরও লেখা আছে, এরকম কোনো ইন্ডিপেন্ডেন্ট ইতিহাস থেকে পড়েছেন, নাকি এটা আপনি শুধুমাত্র ইসলামিক ইতিহাস থেকে পড়েছেন? ইসলামিক ইতিহাস কোনো বা এগুলো তো আমার এখন মনে নাই। এখন একটু মানে আমি তো বই আপনি, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলে দিই এগুলো আপনি ইসলামিক ইতিহাস থেকে পড়েছেন পুরোটা। কি একটু শেষ করি ভাইয়া, বাবু ভাইয়া আমার কথা মাঝখানে আটকায় না প্লিজ, আমার কথা একটু শেষ করি। আপনি যেগুলো পড়েছেন সেগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলামিক ইতিহাস থেকে। হ্যাঁ, ইসলামিক ইতিহাসটা কি, এটা হচ্ছে একপাক্ষিক আলোচনা। পুরোটা ইসলামিক ইতিহাসটা হচ্ছে পুরো একপাক্ষিক আলোচনা। এই জন্য একপাক্ষিক আলোচনা কারণ ইসলামিক ইতিহাসটা পুরোটা শুধুমাত্র মুসলিমরা লিখছে, এর মধ্যে অন্য কেউ ছিল না। তো মুসলিমদের সাম্রাজ্য শুরু হওয়ার আগে তারা যে তাদের আগের সাম্রাজ্যকে খারাপ বলবে, এটা চিরাচরিত মানব চরিত্র। এটা হবে প্রত্যেকটা সোসাইটিতে। দেখেন হাসিনা আসার আগে, হাসিনা আমাদের দেশ শাসন করার আগে হাসিনা আসার আগে বলতো যে আগে সরকার লুটে পুটে সব খাওয়া লাগছে। এখন তারে জিয়া আসতেছে, তারে জিয়া এসে বলতেছে যে হাসিনা সব লুটে পুটে খাওয়া লাগছে। তারে জিয়া চলে যাওয়ার পর নতুন জিয়া আসবে, সেও বলবো যে তারে জিয়া সব লুটে পুটে খাওয়া লাগছে। এটা একেবারে ট্রেডিশন, একদম ট্রেডিশন। তো এই যে আপনি ইয়েটার কথা বলতেছেন, এই যে আপনি ইসের কথা বলতেছেন যে মোহাম্মদ আসার আগে আয়ামে জাহিলিয়া ছিল, এইগুলো ছিল, সেটা হতে পারে এর আগের কালেও অনেক খারাপ অবস্থা ছিল, আমি ডিনাই করতেছি না। কিন্তু আপনি যেইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতেছেন এইটা শুধুমাত্র একপাক্ষিক কথা, মুসলিমদের কথা, এটার মধ্যে থার্ড পার্টি কোনো সোর্স নাই। আপনি নবীর নামে এত খারাপ কথা বলেন, তাহলে আমি তো পারি যে আপনি আপনি যদি আমাকে মাঝখান থেকে ইন্টারাপ্ট করেন তাহলে তো ভাই আমি আমার কথাটা কিন্তু বুঝাইতে পারবো না। একটু শেষ করি ভাই। ওকে, আচ্ছা, আপনি আপনার বেসিসটা ছিল যে মোহাম্মদ আসার আগে অনেক খারাপ অবস্থা ছিল, মোহাম্মদ এসে অনেক কিছু শুধরে গেছে। আমি আপনার এই কনক্লুশন মানে এই ইয়াটার সাথে, এই পুরো বক্তব্যটার সাথে একমত না। প্রথম কেন একমত না? একমত এই জন্য যে আমি প্রথমে বললাম ওই যে আপনার যে নবীর আসার আগে আয়ামে জাহিলিয়া ছিল, এটা শুধুমাত্র কাদের স্টোরি? এটা শুধুমাত্র স্টোরি রিটেন বাই মুসলিমস। এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স না। সেকেন্ড কথা, এটা ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স নাইও। সেকেন্ড কথা, আপনি বলতেছেন মোহাম্মদ আসার পরে সে অনেক ভালো কাজ করছে, এসেই নবীর তো শুধুমাত্র ভাই ভালো কাজই করার কথা, যে হচ্ছে আল্লাহ থেকে মনোনীত কোন একজন ব্যক্তি। ধরেন বাউ ভাই, আপনাকে আল্লাহ নবী মনোনীত করলো, মানে ধরেন আগামীকালকে, এটা তো কখনোই হবে না, মোহাম্মদ লাস্ট নবী তো মনোনীত চলে গেছে, এরপর তার কোন নবী আসবে না। ধরেন আগামীকালকে আপনাকে, ধরে নেন আমরা জাস্ট হাইপোথেটিক্যাল একটা চিন্তা করতেছি, আপনাকে নবী নির্বাচিত করা হইলো। আপনি যদি নবী নির্বাচিত করা হয়, এরপর আপনি কি কোনো খারাপ কাজ করবেন? আল্লাহ কি এমন কাউকে নবী হিসাবে নির্বাচন করবে যে খারাপ কাজ করে? এরকম কোন ব্যক্তিকে নবী হিসাবে আল্লাহ চুজ করবেন? এখন উনি কি খারাপ করছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে নাও এখন আমাদের ডায়লগটা ওপেন হইতেছে যে উনি কি খারাপ কাজ করছে। সেই যখন আমি এই কথাটা উঠাইলাম কি জন্য? আমি কথাটা উঠাইলাম এই জন্য যে আপনি আমাকে এসে জিজ্ঞেস করেছিলেন যে ভাই উনি তো অনেক ভালো কাজও করছে, এগুলোর কথা বলেন না কেন? উনি শুধুমাত্র ভালো কাজই করার কথা। বাউ ভাই, যদি একজন নবী হয় সে শুধুমাত্র ভালো কাজই করার কথা, কিন্তু তিনি যে ধরনের জঘন্য 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 অপরাধগুলো করেছেন আমরা শুধুমাত্র সেটা নিয়ে কথা বলি, সেই জিনিসগুলো উঠাই এবং সেটা নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল, যে বই থেকে এখন আমি তো আপনারা প্রশ্ন করতে বলতে এটার সত্যতাটা কি? যে আইএমএ যে কথা বলছে, আপনি আমাকে যে প্রশ্ন করছেন তার মতো আপনার যে হাদিসটা আপনি এক্স্যাক্টলি রাইট, আপনি একটা এক্সিলেন্ট কোশ্চেন করছেন যে আমি যে কথাটা বলছি এটা ভেরিফিকেশন কি? এটা যদি শুধুমাত্র মুসলিমদের ইয়ে হয়, এটা যদি শুধুমাত্র মুসলিমদের ইয়ে হয়েছে, মানে মুসলিমদের ইতিহাস হয়, এবং এটার জন্য যদি আমি এটাকে মানে ইয়ে না করি, ভেরিফাই না করি যে ওকে ঠিক আছে মুসলিমদের ইতিহাস, এটাকে তো থার্ড পার্টি কোনো সোর্স, এটাকে তো এটা ইতিহাসের অংশ হিসাবে শেষ করে নিই বাউ ভাই।
বাবু ভাই, বাবু ভাই শেষ করেন একটু প্লিজ। আচ্ছা, ওকে। আপনি আমাকে ভালো একটা পয়েন্টে ধরছেন যে ভাই আয়ামে জাহিলিয়াত ছিল। এটা হচ্ছে রিটেন বাই মুসলমান, এইজন্য শুধুমাত্র রিটেন বাই মুসলমান। এজন্য আপনি নিলেন না। কারণ এটা কোনো থার্ড পার্টির ভেরিফিকেশন নাই। তাহলে ভাই মোহাম্মদ যে শিশু বাচ্চার সাথে যৌন শোষণ করছে, এই জিনিসটাকে আপনি সত্য হিসেবে কেন নিলেন? না ভাই, এটাকে আমি কিন্তু অ্যাকচুয়ালি সত্য হিসেবে নিতেছি না। যে অ্যাকচুয়ালি মোহাম্মদ নামের কোনো একজন ব্যক্তি অ্যাকচুয়ালি ৯ বছরের একটা বাচ্চার সাথে যৌন শোষণ করছে। এটাকে আমি সত্য হিসেবে নিচ্ছি না। যেহেতু যেহেতু এই কাজটা রিয়ালিটিতে ঘটছে, এটা আমি নিচ্ছি না। আমি আমি এটা করতেছি এইজন্য, যেহেতু মোহাম্মদ নামক একটা ক্যারেক্টারকে, নবী মোহাম্মদ নামক একজন ক্যারেক্টারকে সমাজে আ মানা হয়। মানে বা সমাজে হচ্ছে তাকে আদর্শ মানা হয়। সর্বকালের সেরা আদর্শ। সর্বকালের জন্য আপনি তাকে ফলো করতে পারবেন, এরকম সেরা আদর্শ মানা হয়। হ্যালো। সরি, আমার একটা ফোন আসছিল। যেটা বলতেছিলাম। আম যেহেতু নবী মোহাম্মদ নামে একজন ব্যক্তিকে সর্বকালের সেরা আদর্শ ধরা হয় এবং তার সকল কাজকে ভালো হিসাবে আ সমাজে রিপ্রেজেন্ট করা হয়। যে তিনি যেহেতু এই কাজগুলা করছেন, সেহেতু এই কাজগুলা মানে স একটা ভালো কাজ অথরাইজড বাই নবী মোহাম্মদ এন্ড আল্লাহ নিজে। আপনাদের তো এই আপনাদের যে নৈতিকতার যে মানদণ্ডের মধ্যে আছে, যদি নবী করে এই কাজটা ভালো আর আল্লাহ বলে এই কাজটা ভালো। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু এই কাজগুলার একটা নেগেটিভ ইমপ্যাক্ট সমাজে আছে, যে ধরেন আপনার বাসার পাশে কলিমুদ্দিন, সেও কিন্তু আগামীকালকে ৯ বছরের একটা বাচ্চার সাথে বা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বিয়ে করে তার সাথে যৌনসম্পর্ক করার একটা খায়েশ রাখতে পারে এবং করে তাকে এই কাজটা করে তারা নবীর উপর দিয়ে চালায় দিতে পারে যে এই কাজটা যেহেতু নবী করছে এইজন্য এই কাজটা সঠিক। যেহেতু এই কাজগুলো একটা সমাজের ইমপ্যাক্ট আছে, যেহেতু এই কাজগুলো সমাজের সঠিক বলে চালানো হয় এবং যেহেতু আপনি আমি সমাজের অংশ, সেহেতু আমি চাই না এই কাজটা সমাজে কোনো একটা বাচ্চা মেয়ের সাথে ঘটুক। এই কাজগুলোর নেগেটিভ ইমপ্যাক্ট আছে বলেই বাবু ভাই, এই কাজগুলার নেগেটিভ ইমপ্যাক্ট সমাজে আছে বলে কিন্তু এগুলো সমালোচনা করা হয়। এবং আমরা একটা ধর্ম আমাদের কি শিখাইতেছে না শিখাইতেছে, এটা আমরা মানে এই ধর্মটাকে জাজ করবো কি দিয়ে? মানুষ কি কাজ করছে এইটার থেকে বড় কথা হচ্ছে ধর্মে কি লেখা আছে, তাই না? যেহেতু ধর্মে এই ডিসগাস্টিং জিনিসটা লেখা আছে, আপনাদেরকে মানতে বাধ্য করা হয় যে এই জিনিসগুলো সত্য। সেহেতু তো এইগুলা নিয়ে আমাদেরও কথা বলা উচিত যে এই যে ধর্মে এই জিনিসগুলো শেখানো হয়, দেখো এই জিনিসগুলার অ্যাকচুয়াল বাস্তবতাগুলো কি? যে লোককে সর্বকালের সেরা আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়, সেই লোকের অ্যাকচুয়াল যে চরিত্র, সেই চরিত্রটা কি? বুঝা গেছে ভাই? আচ্ছা, এখন আমার একটু ইন্টারাপ্ট করে একটু আমার থামায়েন না। তো উনি যে এই বাচ্চাটাকে ইয়া করছে, হ্যাঁ, বাচ্চাটার সাথে মানে তার পারমিশন নিয়ে করছে না নাকি জোর করে করছে? বিয়ে করছে কিন্তু উনি। তো বিয়ে কইরা উনি উনি শারীরিক সম্পর্ক করতে, এটা কি ভাই, এটা কি দোষের কিছু? এখন আপনি যদি বিয়ে করেন, আপনার ওয়াইফ বিয়ে করে, আপনি করবেন না? আপনার কোনো বোন আছে ভাইয়া? জি। ভাই আপনার কি কোনো বোন আছে? ছোট কোনো বোন, মামতো বোন, খালাতো বোন, ভাগ্নি আছে? আচ্ছা, আমি আমি আপনারা বলে আমার বলতে দেন, পরে আপনি আমাকে বললেন, আপনি আমাকে না, বললেন, না, না। হ্যাঁ। আপনি আমাকে কোয়েশ্চেন করছেন ভাই। আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্যই আমি আপনাকে প্রশ্ন করছি। আপনার লং কোনো ডিসকাশন শোনার জন্য না। আমি শুধুমাত্র জিজ্ঞেস করছি আপনার কোনো মামতো বোন, খালাতো বোন বা আপনার কোনো আপনার কোনো ভাগ্নি, ভাতিজা এরকম কেউ আছে? ভাতিজি এরকম কেউ আছে ছোট বাচ্চা? কেউ নাই? পরিচিত বাচ্চা ছোট মেয়ে তো দেখছেন জীবনে, তাই না? সরি, কাজিন আছে। বাচ্চা বাচ্চা ছ আচ্ছা, আচ্ছা, যাই হোক। এই বা বাচ্চারা, আপনি তো ভাই অনার্সে পড়েন বললেন। আপনি কি এটা জানেন না ভাই যে একটা বাচ্চার কনসেন্ট দেওয়ার মতো ব্রেইন ডেভেলপ করে না। তাদের হরমোনাল ব্যালেন্সের জন্য এবং তাদের যে ব্রেইন ডেভেলপের জন্য একটা কাজে যে মানে কোন কাজে যে তাকে কনসেন্ট দিতে হবে, এই মানে একটা ভালো ডিসিশন নেওয়ার মতো সে এনাফ বুদ্ধিমান হয় না। তার হরমোনাল ডিসব্যালেন্স থাকে এবং তার মস্তিষ্কটা এরকম ভাবে ডেভেলপ হয় না। এটা কি আপনি এই বিষয়টাকে আপনি জানেন না? ভাই, জি, আমি এই বাবু ভাই। জিনিসটা জানি ভাই। এটাও জানি যে তখনকার সময় ভাই, যেই সব বাচ্চারা তখনকার সময় যে আবহাওয়া ছিল, তখন ৫ বছরের বাচ্চাদের মনে করেন মানে শারীরিক গঠন হয়ে গেছিল। তো আচ্ছা তখনকার সময় ভাই, বাবু ভাই, আমি আপনার একটা সত্যি কথা জিজ্ঞেস করি বাবু ভাই। আপনি যে এই যে কথাটা বললেন যে তখনকার বাচ্চারা ৫ বছর বয়সে পাইকে যেত বা শারীরিক গঠন হয়ে যেত তাদের। এইটা কোনো জীবনের কোন আপনি যতগুলো বই পড়ছেন, একাডেমিক বই পড়ছেন বা যেই বই পড়ছেন আপনি, আপনি ধরেন একটা এই ওই সময় কি হইতো না হইতো এটা তো একটা সায়েন্টিফিক বইতে আপনি মানে একটা বিজ্ঞানের বইতে আপনার একটা পাওয়ার কথা বা বই তো না, এটা তো অ্যাকচুয়ালি জার্নাল থেকে আপনার জানার কথা। বাট ঠিক আছে। আপনি এটা পড়ছেন কোথা থেকে? আমার একটু বলেন তো বাবু ভাই। এই যে পাইকে যেত আগে, এটা আপনি পড়ছেন কোথা থেকে?
ভাই আমার মনে নাই এটা, এখন আমি বই টই নিয়ে আপনি সত্যি করে বলেন তো ভাই, এটা আপনি পড়ছেন নাকি ক্ষুধা শুনছেন শুধু সারা জীবন? আমি আপনাকে প্রশ্ন করছি, আমি ভাই ইয়ে করছি, আমি জানার বাবু ভাই, বাবু ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, দয়া করে প্লিজ আনসারটা দেন। আপনি যে কথাটা বললেন ৫ বছর ওই সময় ১৪০০ বছর আগে ছোট, ছোট বাচ্চা মেয়েরা আগে পেকে যেত। এটা আপনি কি কোথাও পড়েছেন নাকি এটা শুধু সারা জীবন আপনি শুধু শুনে গেছেন? আচ্ছা এই জিনিসটা, আচ্ছা আচ্ছা ধরলাম এটা খারাপ, আচ্ছা এটা খারাপ আমি জিনিস। বাবু ভাই, আমার বাবু ভাই প্লিজ একটু দয়া করেন ভাই, একটু দয়া করেন। আমি ভাই একটা সাধারণ মানুষ, সিম্পল কথা বুঝি, সিম্পল আলোচনা করতে পারি। আমি একটা সিম্পল প্রশ্ন করছি আপনাকে যে এই যে কথাটা আগের কালে বাচ্চা মেয়েরা আগে পেকে যেত, এটা কি আপনি কোথাও পড়েছেন নাকি সারা জীবন শুধু শুনে আসছেন? না ভাই, এটা আমি সত্যি কথা জানি, এটা পড়ি না, আমি এটা শুনছি, প্লাস আমি চ্যাট জিপিটি থেকে শুনছেন? আমি জি, চ্যাট জিপিটি থেকে জিনিস জি। ইয়ে করছি, চ্যাট চ্যাট জিপিটি জিপিটি। থেকে আপনি ভেরিফাই করেননি ভাই। ওরকম ভেরিফিকেশন ক্ষমতা নাই। আগের কালের মেয়েরা পুষ্টিকর খাবার কম পাইতো, তাদের গ্রোথ হইতো কম। এই কথা ভাই আপনি বলেন না যে আপনি চ্যাট জিপিটি থেকে ভেরিফাই করছেন। করেন নাই ভাই আপনি। আপনি আচ্ছা এটা আচ্ছা পড়েন আচ্ছা নাই, ভাই, এটা স্বীকার তখন আপনি বাবু ভাই, আমার সামনে বাবু ভাই, লিখে বাবু দেখেন। ভাই, বাবু ভাই, আমি শেষ করিনি কথাটা। তো এই কথাটা বলে না যে আগের কালের মেয়েরা আগে পেকে যেত। ইসলাম অনুযায়ী আপনি যদি এটাও বলেন যে আগের কালের মেয়েরা পেকে যেত, তারপরেও কিন্তু আপনার ইসলামটা ক্রিটিসিজমের মুখ থেকে বাঁচতেছে না। নবী মোহাম্মদ যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা, অপ্রাপ্তবয়স্ক, আমি আবারও বলে দিচ্ছি আপনাকে, অপ্রাপ্তবয়স্ক মানে যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, ওই বাচ্চা মেয়েদের, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা দুইটাই নবী মোহাম্মদ অ্যালাউ করে দিচ্ছে। অর্থাৎ আপনি যদি অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে যাদের এখনো ঋতুচক্র শুরু হয় নাই, যাদের মাসিক এখনো শুরু হয় নাই, তাদেরকে যদি আপনি ১৪০০ বছর আগে বিয়ে করে তাদের সাথে যৌন সঙ্গম করতে পারতেন, আপনি কিন্তু এখনো এটা পারেন। ১৪০০ বছর পরেও আপনি একটা অপ্রাপ্তবয়স্ক যার এখনো মাসিক ঋতুচক্র শুরু হয়নি, তার সাথে, ওই অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে, লাইক 5, 6, 7 ইয়ার ওল্ড এইরকম পিচ্চি পিচ্চি বাচ্চার সাথে বিয়ে করে তাদের সাথে যৌন সঙ্গম করতে এখনো ইসলাম আপনাকে অ্যালাউ করে। আপনি আপনি এটা কি এখন, বিষয়টা জানেন? জি জি, আপনি এটা ভুল ইয়ে কথা, আপনি যে বলছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে অপ্রাপ্তবয়স্কদেরকে বিয়ে করতে, যাদের এখনো মাসিক শুরু হয় নাই, জি। হ্যাঁ এই, ভাই থামায়েন না, যাদের এখনো মাসিক শুরু হয় না তাদেরকে বিয়ে করতে, এটা ভাই আপনি সম্পূর্ণ একটা ভুল একটা কথা বলছেন। আপনি আমাকে দেখান কোন জায়গার মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। আহ, ঠিক আছে ভাই, আপনি তো আমার কথাকে ভুল বলবেন তখন যখন আমি এই কথাটা যে wrong, এটা আপনি জানেন বা কোথাও পড়ছেন। বা ভাই আমি কথা বলছিলাম, আপনি রেফারেন্স দিচ্ছেন, গুড, আমি আপনাকে রেফারেন্স দেখাবো, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি আপনি যদি জানেন যে আমি কথাটা ভুল বলছি, তাহলে আপনি আমাকে রেফারেন্স দিয়ে বলবেন যে হ্যাঁ, ভুল বলছেন, এই হচ্ছে আমার সম্পর্কে রেফারেন্স। বাট আপনি যদি শুধু জানতে চান যে ভাই আহ, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যে ইসলামের যৌন সঙ্গম করাটা হালাল, এটা প্রমাণটা আমাকে দেন। এটা যদি মানে জানতে চান, তাহলে আপনি আমাকে একটু ভুল বা মিথ্যা কথা বলছেন এগুলো বলবেন না। আপনি বলবেন যে ভাই আমি এই বিষয়টা জানি না, আমাকে এই জিনিসটা জানান, রেফারেন্সটা দেন। হ্যাঁ, আচ্ছা রেফারেন্স ভাই, আমি আপনাকে দিচ্ছি, রেফারেন্সের এই সমস্যা নেই। বিষয়টা আমি জানি না, আমি আমি শুনছি, হ্যাঁ আমি এটা পড়ি না, আমি শুনছি যে ইসলাম কখনোই বলে না যে ইসলাম বলে মেয়েদের যখন মেয়েদের যখন মাসিক শুরু হয় তখন মেয়েদের বিয়ের সময় হয়, আর ছেলেদের যখন ইয়া কি আচ্ছা, বলে আপনি আমার একটা জিনিস বলেন তো, ইয়া ভাই, বাবা ভাই, আপনি কি ইয়ার নাম শুনছেন নাকি ইদ্যতের নাম শুনছেন নাকি? আমি আপনাকে রেফারেন্সের জন্য জিজ্ঞেস করতেছি। ইদ্যতের নাম না, শুনছেন? ইদ্যত জিনিসটা কি? আমি এগুলো নিয়ে এত ইয়া করি না, আমি আচ্ছা, খালি ঠিক আছে, বল। ঠিক আছে, ঠিক আছে ভাই, সমস্যা নেই। ইদ্যত বলে দিচ্ছি। ধরেন আপনি যখন কাউকে বিয়ে করবেন, আপনি বিয়ে করলেন একজন মেয়েকে, বিয়ে করে যদি আপনার ওই মহিলার সাথে বা ওই মেয়ের সাথে যদি আপনার যৌন সঙ্গম হয়, ওই মেয়ের সাথে যখন আপনার যৌন সঙ্গম হয়, এইটা দেখার জন্য যে আপনার সাথে যৌন সঙ্গমের ফলে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে কিনা, এটা দেখার জন্য, আর যৌন সঙ্গমের পর আপনি যদি তাকে তালাক দিতে চান আর কি, তার সাথে যদি আপনি কাট অফ হয়ে যেতে চান, তালাক দিতে চান, তো এটা দেখার জন্য যে ওই মেয়েটা আপনার সাথে যৌন সঙ্গমের ফলে প্রেগনেন্ট কিনা, এটা দেখার জন্য সে আপনার বাসায় ৩ মাস, আপনার মানে ৩ মাস ওই মেয়েকে আপনার বাসায়, আপনার বউ যাকে আপনি তালাক দিচ্ছেন তাকে ৩ মাস আপনার বাসায় স্টে করতে হয়, যেন সে প্রেগনেন্ট কিনা এটা চেক করা যায়। এই কনসেপ্ট শুনছেন আগে কখনো পাও ভাই? না ইদ্যতের কনসেপ্ট কখনো শুনেন নাই? আচ্ছা, আসিফ ভাই, তাহলে আপনি একটু কন্টিনিউ করেন ভাই। ইদ্যত না জানলে তো এই জিনিসটা বোঝানো আমার জন্য একটু টাফ। আমি ভাই আপনার সাথে প্রথম তো কথা, প্রথম আসিফ ভাই আমি একটু আমার নার্ভাস লাগে। আচ্ছা, প্রথমে আপনাকে একটা জিনিস একটু জিজ্ঞেস করি যে আপনার মনে করেন আপনার ২-৩ বছরের বয়সী একটা ছোট ভাই বা ছোট বোন আছে, সে মোমবাতিতে আগুন দেখা ধরতে চেষ্টা করতেছে, আপনি কি করবেন তাকে? তাহলে ভাই আমিও তো বলতে পারি, আমিও তো আপনাকে বলতে পারি যে আপনি, প্রশ্নের উত্তরটা দেন আগে, তারপর আপনি যেটা বলার বললেন, আপনি প্রশ্নের উত্তরটা দেন। আমি জানি না ভাই। আপনি তো, সে তো আগুনটা ধরতে চাচ্ছে, আপনি কি তাকে ধরতে দিবেন? না দিব না। তাকে তো আমরা যারা প্রাপ্তবয়স্ক মানুষ আছি তারা তাকে বাধা দিই যে তুমি এখনো বুঝতে শিখো নাই, তুমি এখনো জিনিসটা বোঝো না যে তোমার কি ক্ষয়ক্ষতি হইতে পারে, এই কাজটা করলে তোমার একটা ক্ষয়ক্ষতি হতে পারে। বা মনে করেন আপনার ছোট ভাই,
আচ্ছা, আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে। আপনাকে একটু মিউট করে রাখি। আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে। আপনি আবার কথা বলার সময় আনমিউট করে নিয়েন। আপনার ছোট ভাই মনে করেন ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করতেছে। ছাদ থেকে লাফ দিয়ে একজনকে দেখছে সে, মানে একটা রিলে দেখছে ইউটিউবে, একজন ছাদ থেকে লাফ দিতেছে। এটা দেখে তারও মনে হয়েছে যে আমিও ছাদ থেকে লাফ দিব। কিন্তু ছাদ থেকে লাফ দিলে যে এটা কনসিকুয়েন্স কি, এটা যে ফলাফল কি, সেই ফলাফলটা তো সে এখনো বুঝে উঠতে পারেনি। এই কারণে সে ভাবতেছে এটা দেখে মজা মজা লাগছে তার, সে লাফ দিতে চায়। সে তো ইচ্ছুক লাফ দিতে। আপনি কি তাকে লাফ দিতে দিবেন নাকি বাধা দিবেন বলেন তো? একটু আনমিউট করে বলেন। তাকে আমি বাধা দিব। কেন বাধা দিবেন? সে তো চাচ্ছে লাফ দিতে, হুদাই বাধা দিবেন কেন? যদি একটু বুঝা বলতেন আমাদেরকে। কারণ বাধা দিব আমার জানি না, কারণ আমি যতটুকু জানি আহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও না, না, যখন নবী মোহাম্মদ এখানে যাই নাই আমি। আমি নবী মোহাম্মদ পর্যন্ত যাচ্ছি না। আপনাকে বলছি যে এই যে বাচ্চাদেরকে যে আমরা এই কাজগুলো করতে বাধা দিই, এটা আপনি কেন দেন? কেন দিবেন? গার্ডিয়ান হিসেবে তাদের ভালোর জন্য। তাদের ভালোর জন্য। কারণ তারা এখনো বুঝতে শেখে নাই। অপ্রাপ্ত বয়স্ক অবস্থা পর্যন্ত তারা যেহেতু বুঝতে শেখে নাই, তো সেহেতু এই বয়সে তাদেরকে কোনো ডিসিশন আমরা নিতে দেই না। সে জি কি খাবে, কি কোথায় ঘুমাবে, কেমনে উঠবে, কেমনে কয়টার সময় ঘুমে থেকে উঠবে, কোন স্কুলে যাবে, এগুলা কোনো ডিসিশনই আমরা তাদেরকে নিতে দেই না। এটা সারা পৃথিবীতে একটা কমন প্র্যাকটিস যে অপ্রাপ্ত বয়স্ক যতদিন থাকে ততদিন তাদেরকে কোনো সিদ্ধান্ত, মনে করেন তার আজকে ভালো লাগতেছে সে সারা জায়গা থাকবো, হ্যাঁ, বন্ধুর সাথে আড্ডা মারবো, না, এটা তার করা যাবে না। সে যেহেতু কিন্তু অপ্রাপ্ত বয়স্ক, আপনি তো ইমেচিউর আপনি তো এখনো। করেন নাই। হ্যাঁ, কি বললেন ভাই? শুনি নাই, আবার বলেন। আপনি যে এখন এই কথাটা বলছেন, তো আপনিও তো আপনারও একটা ভিডিওর মধ্যে দেখছেন যে আপনি আপনার ছেলেকে মানে স্বাধীনভাবে ইয়ে করেন, আপনার ছেলে যখন যেটা চায় আপনি আর সেটার মধ্যে স্বাধীনভাবে, হ্যাঁ স্বাধীনভাবে সেটার মধ্যে স্বাধীনভাবে দিয়ে দেন। স্বাধীনভাবে সে যা চাইবে তা দিয়ে দিব, সে লাভ দিতে চাইবে লাভ দিতে দিব, সেটা তো সেরকম আমি বলি নাই। আপনি বুঝেন নাই তাহলে আমার না, পয়েন্ট আপনি বুঝেন নাই তাহলে। এগুলো তো ভাই কেউ চাইবো না, যে একটা ছেলে যখন আপনি লাভ দিতে চাইবো, আগুনে হাত দিব, এগুলো তো ভাই কোনো ইয়ে চাইবো না, গার্জিয়ানই চাইবো না, অবশ্যই বাধা দিব। সেটাই যে তো, কেন সেটা জিজ্ঞেস করতেছি, যে এই যে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় সিদ্ধান্ত নিতে যে আমরা বাধা দিই, আমাদের সিদ্ধান্তটা যে তাদের মেনে চলতে হয়, এটার কারণটা কি? কারণ তাদের ম্যাচুরিটি আসে নাই, তাদের এখনো বোধ বুদ্ধি হয় নাই, নাকি এইটা বলবেন আপনি? উত্তর জিজ্ঞেস করছিলাম এই উত্তরটা পাওয়ার জন্য। না না, এটাই বলতে নিছিলাম, এটাই বললাম বলে, হ্যাঁ এটাই। আচ্ছা, তারা যেহেতু এখনো বোধ বুদ্ধি হয় নাই, এই কারণে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তাদের যে কোনো সিদ্ধান্ত এটা ভুল হইতে পারে, কারণ তাদের ইনফর্মড কনসেন্ট না। এটা মানে হচ্ছে যাই না বুঝা, এটার ফলাফল চিন্তা ভাবনা করে, যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা করে এই রকম সিদ্ধান্ত তারা নেয় নাই। এই কারণে আমরা তাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে দেই না। এটার সাথে তো আপনি একমত নাকি? জি জি, একমত আপনার সাথে। আচ্ছা, তার মানে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি সে কিছু দেয়ও, বলে যে হ্যাঁ আমি এটা করবো, আমি বিয়া করবো, আমার বিয়া করতে মন চায়, না, আমরা করতে দেই না। কারণ তুমি এখনো এটার কনসিকুয়েন্স জানো না, এটার ফলাফলটা কি হবে সেটা তুমি এখনো বুঝতে পারো নাই। তোমাকে এখন আমরা এটা করতে দেবো না। এটা আমরা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় করি। তবে আচ্ছা, একটু মিউট করে দিই আবারও। কিন্তু যদি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন আবার আমরা এটা করি না। তখন তাদেরকে স্বাধীনভাবে লাইফ পার্টনার বেছে নেয়ার বা কনসেন্ট দেওয়ার ইয়াটা থাকে, ভোট দেওয়ার অধিকারটা তার থাকে। সে কাকে ভোট দিবে সে বেছে নিবে। সে ড্রাইভিং লাইসেন্স পায়, সে ড্রাইভিং লাইসেন্স করতে পারে, সে ভোট দিতে পারে, সে হচ্ছে গিয়ে বিয়ে করতে পারে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এই কাজগুলো সে করতে পারে, কারণ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন আমরা বুঝি যে সে মোটামুটি মানে বোধ বুদ্ধি হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বোধ বুদ্ধি হয়ে গেছে। এখন সে ডিসিশনটা নিতে পারবে, যাই না বুঝা ডিসিশনটা নিতে পারবে, এবং ডিসিশন যেটা নিবে সেটা যদি ভুলও হয় সেটা দায় দায়িত্ব সে নিতে পারবে। এইটুক আমরা বুঝি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাই না ভাই? আনমিউট করে বলেন। জি জি, আপনার সাথে একমত। এই কারণে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যদি কেউ কনসেন্ট দেয়ও, যেটা একটু আগে আপনি বললেন যেটাকে কনসেন্ট বলা হয় না, কনসেন্টের ডেফিনেশনের ভিতরে আছে যে অপ্রাপ্তবয়স্ক হইলে সেটা কনসেন্ট হয় না। অপ্রাপ্তবয়স্ক অবস্থা, মাতাল অবস্থা, অসুস্থ অবস্থা, এই সমস্ত অবস্থায় কনসেন্ট হয় না, বুঝছেন? জি জি মানে মনে করেন একজন মানুষ পাগল হয়ে গেছে, এই অবস্থায় সে কইলো হ হ করবো করবো, হ হ করবো, না, এটা কনসেন্ট না। জি পাগল অবস্থায় কনসেন্ট হয় না, নেশাগ্রস্ত অবস্থায় কনসেন্ট হয় না, মানে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় কনসেন্ট হয় না। এই জি জিনিসগুলা কনসেন্টের ডেফিনেশনের ভিতরে বলা আছে, এগুলা হইতে পারবে না, এগুলা হইলে সেটা কনসেন্ট হয় না। বুঝতে পারছেন? জি। আচ্ছা ভাই, আর তাহলে আপনাকে এতক্ষণ ধরে বুঝাইলাম, আপনি যে শুরুতে একটা প্রশ্ন করছিলেন আমি ঢোকার পরে শুনলাম যে ভাই বাচ্চা মেয়ে যদি চায়, মানে কনসেন্ট দেয় তাহলে অসুবিধা কথা না, বাচ্চা মেয়ে কনসেন্ট দিতে পারে না। এটা তাহলে আপনাকে যদি, এতক্ষণ ধরে বুঝাইলাম। আচ্ছা তাইলে ওই বাচ্চা মেয়েটার কি কোনো শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়েছিল? যদি এই ক্ষতি কথাটা যদি হোক আপনারা কি না হোক, ক্ষতি শুনুন, ক্ষতি হোক কি না হোক, সেটা দিয়ে কিছু যায় আসে না। এই হ্যাঁ অবস্থাতে তাকে এই ডিসিশন নেয়ার মানে অধিকারটাই তার নাই, তার কনসেন্টের ডেফিনেশনের ভিতরে সে পড়ে না।
তো এখন আপনারা যে আমি আমি হ্যাঁ আপনার সাথে আমি একমত। ওই আমি না, আমি মাত্র ফার্স্ট পার্টটা আপনাকে বললাম যে ওই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় কনসেন্টের কোনো মূল্যই নাই। এটা এখন কনসেন্টই না। ২ নম্বর পার্ট যেটা আপনাকে বলবো যে নবী মোহাম্মদ কিন্তু নাবালেগা মেয়ের সাথে করছিল। তখন ওই মেয়ে কিন্তু তখনও ইসলাম অনুসারেই কিন্তু বালেগা হয় নাই। আপনি যেই যুক্তিটা এতক্ষণ ধরে দিতেছিলেন যে ভাই ৫ বছর বয়সী তো ওই দেশের মানুষ, ৩ বছর বয়সী তো ওই অঞ্চলের মানুষ তো পাইকা যেত ভাই। গরম বেশি হ্যাঁ, ছিল তো। এইজন্য ভাই ওই অঞ্চলের মাইয়ারা ৩ বছর বয়সে এক্কারে ডাঙ্গর হয়ে যেত ভাই। এই যুক্তিতে যে দিলেন, কথা বলি ভাই, আমি বলছি 5 ধরেন বছর ধরেন আপনার কথা যদি ৩ বছরও হয় ডাঙ্গর হয়ে যেত ওই বয়সে, মানে আম কাঁঠালের মতো পাইকা যেত ওই অঞ্চলের মাইয়া। গরমে নাকি পাইকা যায় মেয়েরা। এটা এগুলা খুবই উদ্ভট কথা। এগুলার কোনো বাস্তবতা নাই। তারপরেও আপনার যুক্তি যদি মাইনাও নেই, আপনার কথা যদি মাইনাও নেই, তাহলে আমি এখন একটা হাদিস আপনাকে দেখাচ্ছি। ভাই হাদিসটা হাদিস আপনি কি দেখায় না ভাই, করেন? শুনুন, হাদিস কেন, কেন, দেখায় না। কেন? হ্যাঁ, তো আমিও তো প্রথমে ফারাজ ভাইকে একটা কথা বলছিলাম, তো ফারাজ ভাই তো আপনি যে হাদিসটা দেখাইতেছেন এটার ইতিহাস কি? এটা তো আপনি ইসলামিক হাদিস থেকে দেখাইতেছেন। তো আমি ওইটা বলতে পারে ফারাজ ভাই আমাকে বলছে যে আমি ওনাকে এটা ইসলামিক হাদিস থেকে দেখাইতেছি, আমারটা অনেক ভুল, মানে এরকম টাইপের। তো আপনারটা না, তো এই হাদিসটা বুঝলাম না, ভুল হইতে পারে। বুঝলাম না। আহ, আপনি আপনি তো একজন মুসলিম, তাই না? না, আমি আমি বলবো না আমি কি মুসলিম নাকি মুসলিম ভাই, আমি এতটুকু আমি জানি যে আমি আচ্ছা, এখন আপনি ভাই যদি আপনি যদি আপনি যদি ইসলাম নিয়ে আলোচনা করতে চান, তাহলে তো ইসলামের রেফারেন্সই তো বের করতে হবে। আমি যদি আমার লিখিত একটা জায়গা থেকে বের করে দেখাই নবী মোহাম্মদ একটা ধর্ষণ করছে, সেটা কি আপনি মানবেন? তো আচ্ছা তাইলে, আচ্ছা তাইলে আমি যে একটু প্রথম যে প্রশ্নের উত্তরটা বিষয়টা দেন, বলছি, প্রশ্নের উত্তরটা দেন। নাস্তিকের রেফারেন্স যদি বাইর করি যে নবী মোহাম্মদ ১০০টা ধর্ষণ করছে, এই ভাই রেফারেন্স কি আপনি মানবেন? আমি ভাই যদি আমার যুক্তিতে যদি আমি প্রমাণ দেখি, ভাই, দেখি তাহলে ভাই, ইসলামের একটা বিষয় সম্পর্কে রেফারেন্স দিতে হলে কোথাকার রেফারেন্স দিতে হবে? মনে করেন হ্যাঁ হিন্দু ধর্মের কৃষ্ণ মনে করেন লুচ্চামি করছিল, এই রেফারেন্সটা আমি কোন বই থেকে দিব? কোরআন থেকে? না, হিন্দুদের ইয়া থেকে। ও, হিন্দুদের ধর্মের একটা রেফারেন্স। হিন্দুদের দেবী মানে রাজা রাম সীতারে ইতিহাস দিব, উদ্ধার করতে ইতিহাস দিব। শ্রীলঙ্কা গেছিল, এইটার রেফারেন্স দিতে হইলে কি আমি বাইবেল থেকে দিব নাকি তাওরাত থেকে দিব কোন তো? আহ, আপনি বলেন, আমি আমি কি বলবো জানি না। আমি তো জানি না ভাই, আমার তো মনে হয় বাইবেল থেকে দিতে হবে। এই হিন্দু ধর্মের রেফারেন্স তো বাইবেল থেকে দেওয়া লাগবে নাকি? আপনি প্রথমে ছিলেন না, এই জন্য আমি না, না, বুঝতে আপনাকে পারছি। আমি জিজ্ঞেস করতেছি কোন একটা ধর্মের মানে দলিল আরেকটা ধর্ম থেকে দেয় নাকি? এটা তো আমি জীবনে শুনি নাই কখনো। আচ্ছা ভাই, আমি আমি আপনার আরেকটা কথা বলি ভাই, নবীর মৃত্যুর পরে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা আগে দেন আগে। তারপর আপনি আরেকটা কথা বললেন। কোন কোন ধর্মের রেফারেন্স দিতে হইলে তো সেই ধর্মের বই কেতাবাতেই জি আনতে হয় নাকি অন্য ধর্মের জি বই জি বই জি কেতাবাতেই আনা লাগে? জি। আমিও আপনার মতো সেই বই থেকে আমি একটা রেফারেন্স দিয়েছিলাম ফার্স্টে, তো ওইটা এরকমই মানে ফারাজ ভাই মানে জিনিসটা আর কি মানে ইয়া করে নাই, ফারাজ ভাই একসেপ্ট তো করে। মুসলিম না, তাহলে সে এটা মানবো কেন? আপনি যদি মুসলিম মানে আপনার তো আপনি মানতে বাধ্য। আমিও তো ফারাজ ভাই মানবো তো না, সেটা মানতে আমি বাধ্য তো না। আপনাকে বলছি ভাই আমি মুসলিম, আমিও তো মানবো না। তাহলে না মানলে তো নাই, কিন্তু ইসলামে তো এটা আছে, তাই না? আপনি না মানেন, ঠিক আছে, মানেন না, কিন্তু ইসলামে তো এটা আছে। ভাই মানবো ঠিক আছে, কিন্তু সবগুলো তো মনে করেন মানে মানে আমি বলি আপনারে, তো ভাই, আমি কেন আপনি মানেন কি সবগুলো, মানেন না সেটা তো আপনার ব্যক্তিগত বিষয়। সেখানে তো আমার কিছু বলার নাই। আপনি যেকোনো কিছু না ভাই মানতে পারেন। আপনি কোরআনও না মানতে পারেন। তাতে তো ভাই আমার কোনো ব্যক্তিগত, অসুবিধা নাই। কিন্তু আমি ইসলামের রেফারেন্স তো ইসলামের কোরআন হাদিস থেকে দেওয়া লাগে নাকি? না ভাই, ইসলামের রেফারেন্স ইসলামের ভাই রেফারেন্স কোরআন হাদিস থেকে দেওয়া লাগে না? মেন মেন হচ্ছে কোরআন। হাদিসটা হ্যাঁ, ভাই মেন ফ্যাক্ট না, কারণ হাদিসের মধ্যে হাদিস অনেক ঝামেলা আছে কে ভাই। বলছে আপনাকে? কে বলছে শুনেন, আপনাকে হাদিসটা হ্যাঁ, ডাউন যাবে না? কে বলছে? অবশ্যই মেইনটা কোরআন, কিন্তু হাদিসটা ডাউন যাবে না এটা কে কইছে আপনারে? হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে বলি, আপনার সাথে আপনার সাথে এখন কথা বলে আপনি এটা আমার কোন কথা বইতে থামাবেন কোন এটা বইতে পাইছেন? কোন বইতে পাইছেন যে হাদিস ডাউন লাগবে না? এটা কোন বইতে? ইসলামের কোন জায়গায় পাইছেন যে হাদিসটা ডাউন লাগবে না? এইটাই তো আপনার হাদিস সাথে কথা বলে কথা কথা পেজ ধরেন, কিন্তু ফারাজ ভাই মানে জিনিসটা আরে ভাই, আমার আপনি কথা তো একটা শুনেন। দাবি করতেছেন। আপনি একটা দাবি করতেছেন। দাবিটার সপক্ষে আপনি একটা রেফারেন্স দিবেন না? আপনার মন গড়া ইসলাম। ভাই, এটা তো আপনার আচ্ছা তাহলে মন মন গড়া তো গড়া না ইসলাম ভাই, হইলো। তাহলে তো আপনি মন বলতেছেন গড়া যে না। হাদিস হাদিস ডাউন যাইব না। এটা তো আপনার অবশ্যই আপনার মন গড়া ইসলাম। এটা তো সারা পৃথিবীর সমস্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই হাদিসগুলা পাঠ্যপুস্তক। আপনি কইলে হইব? এগুলা পইড়া মানে হ্যাঁ, মানুষ আচ্ছা মাস্টার্স নবীর করে। মৃত্যু, আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সেটা ইসলামী তো আমি, বিশ্ববিদ্যালয়ে এই হাদিস হ্যাঁ, পইড়া মুখস্থ করে মানুষ পরীক্ষায় পাস করে। আপনি এসে কইলেই, আপনি সুনাহাগা মাদ্রাসা থেকে এসে কইলেই হইব যে আমি হাদিস ডাউন যাইব না, হাদিস ইসলামের কিছু না। এটা আপনি কইলেই হইব? মদিনা আমাকে বিশ্ববিদ্যালয়ের বলতে আসলে দেন, ভাই আচ্ছা হাদিস নবীর বেচারাকে বলেন। একটু চাপ দিয়ে ধরে না, বেচারা কথা বলতে পারে না আর কি। আপনি যদি উনি যদি কিছু বলতে চায়, ইন্টারাপ্ট করলে বলে ভুলে যায় আজকে, বুঝছেন আসলে ভাই। তো কি বলতেছেন ভাই, হাদিস মানা যাবে না, এটা তো হ্যাঁ, আমি ভাই ভুল বলে কথা বলেন জিনিসটা পরে। দেখছেন আচ্ছা, আসিফ ভাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা, বলেন, মানে হাদিসটা সহি আচ্ছা, হাদিসটা আচ্ছা, সহি ফারাজ অর্ণবের বাপ সহি ভাই, হাদিস। আপনি কি
এটা তো বুখারী শরীফের সব ভাই উনি হাদিস কি বাপ লিখতে গেছিল? আসিফ ভাই উনি কি বাপ লিখতে গেছিল? উনি কি বাপ লিখতে গিয়ে বউ লিখছে? বাপ লিখতে গিয়ে বাউ লিখছে? হ্যাঁ হ্যাঁ না ভাই, বউ লিখতে গিয়ে বাউ আমি লিখছে। আমি ভাই আমি যে আমি বেটা বললাম বউ লিখতে গেছে কেন? না বাপ লিখতে গেছিল, আপনি জিজ্ঞেস করেন। না ভাই, আমি বাপ লিখি না, আমি চিনি লেখুন যেমন ভাই, আমি 3 ঘন্টা ধরে আমি লাগে আপনার ও আসবেন আর না ভাই, পি এই জন্য খুব আমি কাছাকাছি কিবোর্ডে, ফারাজ ভাই কিবোর্ডে ও আর পি হইতেছে খুব কাছাকাছি, আচ্ছা সে আচ্ছা পিতে চাপ দিতে গিয়ে ওতে চাপ দিছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে কি করা যায়? বলেন বলেন ভাই বলেন। 3 ঘন্টা ধরে আপনারা আচ্ছা আসবেন না ভাই, এত আচ্ছা ফারাজ ধৈর্য আর্নবের কুলাইতে ভাই, পারছেন? আপনি কি এই যে মদিনা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন? হ্যাঁ শুনছি। মদিনা বিশ্ববিদ্যালয়ে যে এই হাদিসগুলা পড়া মানুষ পাশ করে, এটা কি জানেন? মানে আলেম হয়, যারা হইতেছে আলেম হয়, তাদের এই হাদিসগুলা মুখস্থ কইরা, হাদিসের ব্যাখ্যা মুখস্থ কইরা পাশ করার লাগে। এটা কি জীবনে শুনছেন আপনি? এগুলা এগুলা ভাই আমার ইয়ার সাথে কেমন মানে ওই যে আপনি যাদের মুখস্থ আলেম, করে যেই সমস্ত আলেমের ওয়াজ শুনেন না, সেই সমস্ত আলেম কোথা থেকে পাশ না করছে? ভাই, মনে করেন একজনের আলেমের এই নাম কোন তো, যার ওয়াজ আপনি শুনেন। আমি মোলামুখি মানে এখন বর্তমানে যে ইয়াটা করতেছে এগুলো আমি ভাই সাপোর্ট করি না, আচ্ছা বাংলাদেশের ঠিক আছে? মোল্লা-মুন্সি বাদ দেন, সৌদি আরবের যে বড় বড় মোল্লা-মুন্সি, তারা তো কোন ইউনিভার্সিটি থেকে পাশ করে? হ্যাঁ, এটা প্লাস করে এটা এটা হ্যাগো ব্যক্তির সমস্যা হয়তো, এরা খারাপ কাজ করে, এটা হ্যাগো সমস্যা। আচ্ছা, আমি ঠিক তো আছে বললাম ঠিক আছে এটা আমি আসিফ ভাই, এটা এর সাথে এত ইয়ে করার দরকার নেই। ইয়ে ভাইয়া, বাউ ভাই আমি আপনাকে একটা রেফারেন্স দেই, আপনি একটু রেফারেন্সটা একটু পড়বেন, হ্যাঁ? পরে বাকি যে আপনি আচ্ছা আপনার ভাই, বন্ধু বান্ধবের সাথে মিলাই দেখেন যে রেফারেন্সটা সঠিক না ভুল, ওটা আপনি মিলাই দেখেন। আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা তাফসীর দেখা দিচ্ছি, আপনি জানেন তাফসীর জিনিসটা কি? হালকা পাতলা হ্যাঁ জানি, বলেন। জিনিসটা কি বলেন তো দেখি, তাফসীর জিনিসটা কি ভাইয়া? আমি হ্যাঁ পাচ্ছি হচ্ছে যতটুকু জানি না যে জানলে এটা বলবেন যে জানি না, সমস্যা নেই। না জানলে হ্যাঁ বলবেন যে আচ্ছা জানি ভাই, না। আচ্ছা আমি তাফসীর যতটুকু জানি জিনিসটা হচ্ছে, ততটুকু বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। তাফসীর হচ্ছে কোরআনের যে ব্যাখ্যাগুলো, এটা মানে সুন্দর করে মানে লেখা, মানে গুছায় লেখা জি জি জি, কোরআনের যে খুব সুন্দর বলছেন খুব সুন্দর বলছেন। হ্যাঁ তাফসীর হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এখানে কি তাফিমুল কোরআন লেখাটা দেখতে পাচ্ছেন ভাইয়া? জি 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 এখানে কি তাফসীর জিনিসটা দেখতে পাচ্ছেন? জি জি, এটা হচ্ছে সূরা তালাক। আমি আপনাকে আবার বলে দিই, এই যে সূরা তালাক দেখতে পাচ্ছেন, আট তালাক জি দেখা যাচ্ছে, 65 নম্বর সূরা, 65 নম্বর সূরার জি এটা এখানে আয়াত দিয়ে লেখা, আয়াত হচ্ছে 4 নম্বর আয়াতের যে ব্যাখ্যাটা আপনি এখান থেকে একটু আমাদের পড়ে শুনুন, তাইলেই হবে, আর কোনো আলোচনা লাগবে না, আপনি শুধুমাত্র এতটুকু পড়ে শুনুন আমাদেরকে। পড়েন ভাইয়া। দাঁড়ান এক মিনিট। ভাই একটু জোরে পড়তে হবে, ইয়া ভাই, বাবা ভাই একটু জোরে পড়তে হবে, আর মনে মনে পড়া যাবে না। এই লাইভের সিস্টেম হচ্ছে পড়লে জোরে জোরে পড়তে হবে। বলেন বাবা একটু জোরে জোরে পড়েন। আচ্ছা আচ্ছা, ঋতুস্রাব যদি অল্প বয়সের জন্য না হয়ে থাকে অথবা কিছু সংখ্যক মহিলাদের অনেক দেরিতে হয়ে থাকে, বলে না না হয়ে থাকে, এবং বিরল কিছু ঘটনা এমনও হয়ে থাকে যে সারা জীবন কোনো স্ত্রীলোকের ঋতুস্রাব হয় না, এরকম সর্বক্ষেত্রে এরকম স্ত্রীলোকদের ইদ্যত রুদ্ধস্রাব বৃদ্ধা স্ত্রীলোকের মতো, অর্থাৎ তাদের ইদ্যত তালাকের সময় থেকে 3 মাস। জি পড়ছি ভাই। এক্ষেত্রে মনে রাখা দরকার যে কুরআন মজিদের স্পষ্ট বক্তব্য অনুসারে যে স্ত্রীর সাথে তার স্ত্রী নির্জনাবাস করেছে কেবল তার ক্ষেত্রেই ইদ্যত পালনের প্রশ্ন আসে, কারণ নির্জনাবাসের পূর্বে তালাক হলে আদৌ কোনো তো ইদ্যত ভাই পালন হয় করতে নাই হবে না। বুঝে নাই ঠিক মতো ভাই, এই যে আমি পড়ে একটু শুনেন। এক্ষেত্রে মনে রাখা দরকার যে কি মনে রাখা দরকার, কোরআন মাজিদের স্পষ্ট বক্তব্য অনুযায়ী, মানে কোরআনের স্পষ্ট বক্তব্য অনুযায়ী যে স্ত্রীর সাথে তার স্বামী নির্জন বাস করেছে, মানে যেই স্ত্রীর সাথে তার জামাই সহবাস করেছে, কেবল তার ক্ষেত্রে ইদ্যত পালনের প্রশ্ন আসে। মানে যারা একটু আগে বললাম যে ইদ্যতটা কখন পালন করতে হয়, যখন সেক্স হয় তখনই তাদের সাথে ইদ্যত পালন করতে হয়, ওই স্ত্রীদের সাথে ইদ্যত পালন করতে হয়। আমি কি বলেছিলাম না ভাইয়া? ইদ্যত এটা কি? আর এটা একটু পরে বুঝে নিন ইদ্যত জিনিসটাকে। আমি তো আপনাকে বললামই যে বাচ্চা পেটে আছে কিনা এটা দেখার যে টেস্ট, এটাকে বলো ইদ্যত। ওটা কখন পালন করতে হয়? শুধুমাত্র যে নির্জন বাস বা সেক্স করলে তখন কি করতে হয়? ইদ্যত পালন করতে হয়। বুঝা গেছে ভাইয়া? জি আচ্ছা, কারণ নির্জন বাসের পূর্বে তালাক হলে আদৌ কোনো ইদ্যত পালন করতে হয় না। মানে সেক্সের আগে যদি তালাক হয়ে যায় তখন কি পালন করতে হয় না? ইদ্যত পালন করতে হয় না। বুঝা গেছে? জি জি, এটা হচ্ছে সূরা আযাবের 49 নম্বর আয়াতে বলা আছে। সুতরাং এখান থেকে ইন্টারেস্টিং বিষয়টা শুরু, যেটা রেফারেন্সটা আপনি জানতে চাচ্ছিলেন। সুতরাং যে সব মেয়েদের, মানে যে সকল মেয়েদের এখনো ঋতুস্রাব শুরু হয়নি, মাসিক শুরু হয়নি,
তাদের ইদ্যত, ওই যে সেক্স হলে ইদ্যত, যে সকল মেয়েদের এখনো মাসিক শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্ট এ কথাই প্রমাণ করে যে এ বয়সে মেয়েদের সাথে শুধু বিয়ে জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জনবাস অর্থাৎ সেক্স এবং মেলামেশাও জায়েজ। বুঝা গেছে ভাইয়া? আরেকবার বলেন একটু বুঝি। সুতরাং যেসব মেয়েদের এখনো ঋতুস্রাব শুরু হয়নি অর্থাৎ যে সকল মেয়েদের এখনো মাসিক শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করতে গিয়ে, ইদ্যত বলতে আমরা কি শিখলাম, পেটে বাচ্চা আছে কিনা সেক্স করার পর এটা দেখার যে সময়টা ওটাকে বলা হয় ইদ্যত। অর্থাৎ হয়নি মানে যে সকল মেয়েদের এখনো মাসিক শুরু হয়নি তাদের পেটে বাচ্চা আছে কিনা এটা বর্ণনা করার জন্য স্পষ্টত এই কথাই প্রমাণ করে যে এ বয়সে মানে যাদের এখনো মাসিক শুরু হয়নি সে বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই না বরং তার সাথে তার স্বামীর মানে যে মেয়েদের এখনো শুরু হয় নাই, মাসিক শুরু হয় নাই, তাদের সাথে তাদেরকে বিয়ে দেওয়া শুধু জায়েজ না, তাদের সাথে তাদের স্বামীর নির্জনবাস অথবা সেক্স এটাও জায়েজ। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা ফারাজ ভাই, আমি তাহলে বিদায় নিই আজকে, আপনি শেষ করে দিয়েন। হ্যাঁ আসিফ ভাই একটু থাকেন ভাই, আমি আপনার জন্য একটা স্পেশাল বান্দার একটু প্লিজ ভাই, প্লিজ রিকোয়েস্ট ভাই, একটু থাকেন। ওকে হ্যাঁ জি বাবু ভাই আপনি কি বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারছেন ভাই? আপনি এদিকে ফোকাস দেন ভাই, ওদিকে ফোকাস না, এদিকে ফোকাস দেন, ওদিকে আসিফ ভাইয়ের দিকে ফোকাস দেওয়ার দরকার নেই। আমি যতক্ষণ যেটা বললাম এটা কি আপনি বুঝেছেন? জি বুঝেছি। তাহলে কি বুঝলেন বলেন তো ভাইয়া? মানে এই আয়াতটা হচ্ছে সূরা আত-তালাকের 12 নম্বর আয়াত, তাই তো? 4 নম্বর আয়াতের তাফসীরটা পড়লাম। তাফসীর থেকে আপনি কি জানতে পারলেন বলেন তো? এটা জানতে পারলাম যে ওদের সাথে মেলামেশা মানে স্বামী কাদের সাথে? মেলামেশা জায়েজ। কাদের সাথে মেলামেশা? কোন মেয়েদের সাথে? যাদের এখনো ঋতুস্রাব বা মাসিক শুরু হয় নাই। জি বলেন তো ভাই কাদের মাসিক শুরু হয় না এরকম একটা বয়স বলেন তো? 7, 8, 5, 4। বুঝা গেছে ভাইয়া? বুঝা গেছে বাবু ভাই? আপনি যে আমার কাছে জানতে চাইছিলেন যে ভাই আপনি আমাকে দেখান যে ইসলামে কোথায় শিশু মেয়েদের সাথে যৌন সঙ্গমের কথা বলা আছে, যাদের মাসিক শুরু হয়নি তাদের সাথে যৌন সঙ্গমের কথা বলা আছে কোথায়, আমাকে দেখান। বুঝা গেছে ভাই? এখন আমি তো আপনাদের তাফসীর থেকে দেখাইলাম। বুঝা গেছে ভাই? বাবু ভাই কথা বলেন। কথা বুঝতেছেন? এখন বুঝতেছি, বলে তো বুঝবো, এখন বলতেছেন এখন বুঝতেছি। এখন আপনি কি বুঝতেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ এখন বুঝতেছি ভাই। বলি আপনি কি আপনার রেফারেন্সটা পেয়েছেন? জি বাবু ভাই পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে এখানে লিংকটা দিয়ে দিচ্ছি। আপনি যাওয়ার আগে লিংকটা কপি করে এই বাসায় বসে লিংকটা একটু মিলাই দেখেন। হ্যাঁ দরকার হলে ভাই, পুরোটা পড়ে দেখেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই আমি এগুলো নিয়ে আচ্ছা মানলাম। আচ্ছা তাইলে আজকে এখানে শেষ করি বাবু ভাই আজকে এখানে শেষ করি ভাই। আজকে না ভাই, অন্য একদিন ভাই, একটু শেষ করতে হবে তো অন্য একদিন, ঠিক আছে ভাই? আচ্ছা অন্য একদিন করলে 1 মিনিটে তো আলোচনা শেষ হবে না রে ভাই, শোনা ভাই, 1 মিনিটে তো আলোচনা শেষ হবে না। আমার যে প্রশ্নটা এটা আমি এই প্রশ্ন করে আমি ধরেন লিবনিজম করে এই প্রশ্ন আলোচনা বলেন। আমি প্রশ্ন করে আমি যাবো। প্রশ্নটা হচ্ছে যে আপনারা কোনো কিছুই ভাই মানে ধরেন বিশ্বাস করেন না, মানে যে জিনিসটা নিজের চোখে না দেখি এই জিনিসটা ভাই আমি বিশ্বাস করি না। মানে যে জিনিসটা আমি না মানে মানুষের কথা শুনে ভাই আমি বিশ্বাস করি না। আমি এগুলা বিশ্বাস করতাম না, জিন ভূত যেগুলো আমি বিশ্বাস করতাম না ভাই। আমার নিজের চোখে দেখা, আমি এটা দেখে আমি ভাবছি যে আমার ব্রেনের থেকে হ্যালুসিনেশন বা এটা আমার ব্রেন থেকে এটা আসতেছে। তারপর আমি চোখের মধ্যে হাত দিয়া তারপর আবার তাকাই ভাই আমি সেম জিনিসটা দেখছি। তো এই জিনিসটা ভাই মানে কি হিসাবে মানে আপনাদের নেক্সট দিন আসেন, এটা নিয়ে বলবার কথা বলছি, আপনার সাথে আবার কথা বলা যাবে। আজকে থাকুক বাবু ভাই, বহুত হয়েছে ভাই, আজকে থাকুক। কালো বিড়াল ঠিক আছে, এই গল্প আমরা অন্য একদিন শুনবো ভাইয়া। তারপর একদিন আসেন ভাই, কথা বুঝেন তো ভাই, অ্যাডাল্ট হয়েছে না এখনো আপনি? আরেকটা প্রশ্ন। দূর ভাই পাগল, বলতেছি বুঝে না, কথা বুঝে না। আসিফ ভাই